আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। যারা ভূগোলে এমসিকিউ নিয়ে ভয়ে আছো তাদের জন্য নিয়ে আসলাম এই ক্লাসে এমন 250টি প্লাস এমসিকিউ আমি এখানে যাচাই করেছি, যে প্রশ্নগুলা বিগত 10-12 বছরে বারবার এসেছে, এবারও আসবেই। তো পুরো ক্লাসটা ধৈর্য সহকারে দেখো। যদি তুমি এই ভূগোলে 30-এ 30 পেতে চাও, তাহলে ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখো। অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই এই ক্লাসটা যে করবে সে 30টা 30-এ কমন পাবে ইনশাআল্লাহ। এমন কিছু প্রশ্ন যাচাই করেছি যে প্রশ্নগুলা বিগত বছরগুলাতে বারবার বারবার আসছে, তো এইবারও আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো, 1 নাম্বার তোমাকে বলছিল নিচের কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে? উত্তর হবে খ, নক্ষত্র। 2 নাম্বার, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর হবে ক, সূর্য। 3 নাম্বার প্রশ্ন বলছে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টুরাই এর দূরত্ব কত? উত্তর হবে 4.2 আলোকবর্ষ। ঘ নাম্বারটা সঠিক। প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার পথ অতিক্রম করে? উত্তর হবে গ, 3 লাখ। 5 নাম্বার প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর হবে খ, প্রক্সিমা সেন্টুরাই। 6 নাম্বার প্রশ্ন বলছে কালপুরুষ কি? কালপুরুষ কি? উত্তর হবে খ, নক্ষত্রমণ্ডল। 7 নাম্বার প্রশ্ন, গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? উত্তর হবে গ, ছায়াপথ বলা হয়। 8 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পৃথিবীর আকাশে সর্বশেষ কত সালে হেলির ধূমকেতু দেখা দিয়েছিল? উত্তর হবে 1986 সালে। ঘ নাম্বারটা। এরপরে 9 নাম্বার প্রশ্ন বলছে একটি জ্যোতিষ্কের গতিবেগ মিনিটে 180 কিলোমিটার। জ্যোতিষ্কটির জন্য প্রযোজ্য কি কি হবে? আকারে অনেক ছোট, 1 নাম্বার বলছে আকারে অনেক ছোট। 2 নাম্বার বলছে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। 3 নাম্বার বলছে আকাশে উজ্জ্বল দীর্ঘ রাস্তার মতো দেখায়। উত্তর হবে ক, 1 ও 2। 10 নাম্বার প্রশ্ন বলছে সূর্যের ভর পায় কত কিলোগ্রাম? উত্তর হবে খ, 1.99 গুণন 10⁻13, 10⁻13। তাহলে 11 নাম্বার প্রশ্ন বলছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এই যে 250টা প্লাস 250টা তোমাদের আমি এমসিকিউ শিখাবো, এর বাহিরে কোনো এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। পরীক্ষা দিয়ে এসে তোমরা মিলাই দেখো ভাই, এর বাহিরে কোনো প্রশ্ন করবে না। আমি এমন কিছু প্রশ্ন বাছাই করছি যেটা মনে করো সাপ্লিমেন্ট, টেস্ট পেপার সব একসাথে করে, গাইড সব একসাথে করে, মূল বই একসাথে করে এমন কিছু প্রশ্ন বাছাই করছি যে প্রশ্নগুলা 10-12 বছরে বারবার ঘুরে ফিরে আসে। সেই প্রশ্নগুলো বাছাই করছে। তুমি ধৈর্য সহকারে এই ক্লাসটা একটু সময় দাও, ভরসা রাখো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। কোনো টেনশন করো না। এই 102 আমি যদি 250 এমসিকিউ শিখাবো, এর বাইরে তুমি না শিখলেও তুমি চোখ বন্ধ করে 25টার উপরে এমসিকিউ কারেক্ট করতে পারবা ইনশাল্লাহ। দেখো 12 নাম্বারটা, যে 12 কোন গ্রহে 88 দিনে 1 বছর হয়? কোন গ্রহে 88 দিনে 1 বছর হয়? উত্তর হবে ক, বুধ। 13 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর হবে ঘ, বুধ। এরপরে 14 নাম্বার বলছে কোন গ্রহ শুধু পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়? উত্তর হবে খ, শুক্র। 15 নাম্বার প্রশ্ন বলছে আমাদের সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি? উত্তর হবে ঘ, শুক্র। 16 নাম্বার কোন গ্রহটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী? উত্তর হবে ঘ, মঙ্গল। 17 নাম্বার ফুবস কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে খ, মঙ্গল। 18 নাম্বার প্রশ্ন বলছে কোন গ্রহে 687 দিনে 1 বছর হয়? উত্তর হবে খ, মঙ্গল। 19 নাম্বার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর হবে ঘ, বৃহস্পতি। 20 নাম্বার প্রশ্ন কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা? উত্তর হবে ঘ, শনি। 21 নাম্বার প্রশ্ন বলছে নেপচুনের উপগ্রহ সংখ্যা কয়টি? উত্তর হবে ঘ, 14টি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা অনুচ্ছেদ দিছে, একটা উদ্দীপক দিছে, এই বিষয় হলো 2টা গ্রহ দিছে আর 2টা গ্রহের এখানে দূরত্ব দিছে। তো দেখো এ চিহ্নিত গ্রহটির নাম কি? এর যে সূর্য থেকে গড় দূরত্ব এটা হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। তো 5.8 কিলোমিটার কোন গ্রহে, এটা আমরা দেখি। 22 নাম্বার প্রশ্ন আমাকে বলছে এ চিহ্নিত গ্রহটির নাম কি? তো এ চিহ্নিত গ্রহের নাম হচ্ছে বুধ, কারণ সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে তার 5.8 কোটি কিলোমিটার, এই কারণে সেটা হবে কি, বুধ। তারপরে বি চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য কি? বি চিহ্নিত গ্রহটি কি? যে 10.8 কোটি কিলোমিটার দূরে। তো এখানে দেখি বি চিহ্নিত কি কি আছে অপশনে। ঘন মেঘে ঢাকা, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল উত্তপ্ত গ্রহ,
এবং ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবড়ো থেবড়ো। তো উত্তর হবে 1 ও 2, ক নাম্বারটা সঠিক হবে। 23 নম্বরে আরেকটা উদ্দীপক আছে, দেখো যে সৌরজগতের একটা উদ্দীপক, এতে আছে সূর্যের কাছাকাছি একটা গ্রহ। দেখো 24 নম্বর প্রশ্ন বলছে এ চিহ্নিত গ্রহটির পরিক্রমণ কাল কত? পরিক্রমণ কাল কত? উত্তর হবে খ 365 দিন। 365 দিন, কারণ এ হচ্ছে আমাদের পৃথিবী, এ হচ্ছে পৃথিবীর, আমরা জানি 365 দিনে 1 বছর হয়। এরপরে তোমাকে বলছে 25 নাম্বারটা দেখো যে দীপালি টেলিভিশনে সৌরজগতের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখতে পেল একটি গ্রহের ভূত্বক বরফে ঢাকা এবং বলয় বেষ্টিত। 25 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দীপালির দেখা গ্রহটির নাম কি? দীপালির দেখা গ্রহটির নাম হচ্ছে শনি। কি হবে? শনি, ঘ নাম্বারটা সঠিক, শনি হবে। এরপরে দেখো 26 নাম্বার, উক্ত গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে, উক্ত গ্রহের বায়ুমণ্ডলে কি কি রয়েছে এটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে দেখো যে মিথেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন অ্যামোনিয়া, মিথেন হাইড্রোজেন। তো উত্তর হবে 1 2 3 4টাই রয়েছে, ঘ নাম্বারটা সঠিক হবে। উদ্দীপকে রহমান সাহেব টেলিস্কোপ দিয়ে যে গ্রহটি দেখেছিল তা পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়। তো 27 নম্বর প্রশ্ন বলছে রহমান সাহেবের কোন গ্রহটি দেখেছিল? উত্তর হবে ক শুক্র দেখেছিল, কারণ শুক্রই হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে অনবরত পাক খেতে থাকে। এরপর 28 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লেখিত গ্রহটির বৈশিষ্ট্য হলো এই গ্রহটি ঘন মেঘে ঢাকা, গ্রহটির দিন ও রাতের মধ্যে আলোর তারতম্য হয় না। এরপরে বলছে এর উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয় গিরি। উত্তর হবে ক 1 ও 2। তারপরে 29 নাম্বার প্রশ্ন বলছে ইউরি গ্যাগ্রিন কত সালে স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন? উত্তর হবে 1961 সালে, খ নাম্বারটা সঠিক হবে 1961 সাল। এরপরে 30 নাম্বার, নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৈনিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত ডিগ্রি? উত্তর হবে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ধৈর্য সহকারে এই এমসিকিউ ক্লাসটা করো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নেরও শেখা হয়ে যাচ্ছে। তো তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে করো। এরপরে তো আমি যাচাই বাছাই করে মাত্র সীমিত 50টার মতো জ্ঞানমূলক প্রশ্ন দিব। এই এমসিকিউ ক্লাসটা করার পরে তোমরা ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো করে যাবা, ইনশাআল্লাহ ওখান থেকে তোমরা কমন পাবা। তো টেনশন করো না, ভরসা রাখো, ইনশাআল্লাহ কমন পাবা। এবং সকল বোর্ডের জন্য 2026 সালের সিলেবাস অনুযায়ী সকল বোর্ডের জন্য কিন্তু এই সাজেশন তৈরি করা, ইনশাআল্লাহ ভরসা রাখো, কমন পাইবাই তোমরা। 31 নাম্বার, নিরক্ষরেখার অপর নাম কি? উত্তর হবে মহাবৃত্ত। উত্তর কি? মহাবৃত্ত, ঘ নাম্বারটা সঠিক হবে। 30 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে উত্তর মেরুতে ঠিক মাথার উপর ধ্রুব তারার উন্নতি কত? ধ্রুব তারার উন্নতি হচ্ছে ক নাম্বারটা 90 ডিগ্রি। এরপরে দেখো 33 নাম্বার, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 1 মিনিট, দেখো আমরা 1 ডিগ্রি সমান জানি হচ্ছে 4 মিনিট, রাইট? 1 ডিগ্রি সমান জানি 4 মিনিট। তাহলে যেহেতু 1 মিনিটের কথা বলছে, 1 মিনিট তাহলে হবে কি 4 সেকেন্ড। মনে রাখো 4 সেকেন্ড। এখানে আমাদের বলছে 1 মিনিট দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য কত হবে? উত্তর হবে গ 4 সেকেন্ড। এরপরে 34 নাম্বার, গ্রিনিচের দ্রাঘিমা কত? উত্তর হবে ক 0 ডিগ্রি। এরপরে 35 নাম্বার, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট? এটা একটু আগে শিখে আসলাম, সেটা হচ্ছে 4 মিনিট হয়। 36 নাম্বার, গ্রিনিচের 0 ডিগ্রি যখন স্থানীয় সময় দুপুর 2টা 4 ডিগ্রি মানে 2টা, তখন 4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানীয় সময় কত হবে? তো এখানে উত্তর হবে খ নাম্বারটা 2টা 16 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এই টাইপের এই যে 36 37 যে তোমাদের দেখা যাচ্ছে এখন 2টা বাজলে, দুপুর 2টা বাজলে এত ডিগ্রি হলে, দ্রাঘিমা এত ডিগ্রি হলে তাহলে স্থানীয় সময় কত, বা বাংলাদেশে যদি 5টা বাজে লন্ডনে তখন কয়টা বাজবে, এই টাইপের ম্যাথ আমি এমসিকিউ তে তোমাদের দেখাচ্ছি না, এটা তোমরা শিখে নিবা। যাদের সমস্যা তারা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, এমসিকিউ দেখার সাথে সাথে তুমি কমেন্ট করো যে আমরা এই ক্লাসটা চাই, কিভাবে বের করতে হয়। আমি তোমাদের সীমিত 5 থেকে 10টা প্রশ্ন বাছাই করে যে প্রশ্নগুলো সলভ করলে তুমি দেখা যাচ্ছে তোমার রিটেনে প্লাস হচ্ছে তুমি এই এমসিকিউ তো সলভ করতে পারবা। এই টাইপের কিছু 5-10টা 5-10টা প্রশ্ন সিলেক্ট করে আমি তোমার সেটা অবশ্যই তোমাদের ক্লাসের ভিডিও দিব। তোমরা দ্রুত কমেন্ট করো যে তোমরা চাও কিনা, ক্লাসগুলো চাও কিনা, দ্রুত কমেন্ট করো যে ধরনের, কারণ এমসিকিউ তে আমরা শুধু শিখবো, এখানে কোনো বেসিক আলোচনা করব না। এরপরে দেখো 37 নাম্বার, গ্রিনিচের 0 ডিগ্রি স্থানীয় সময় যখন 12টা, তখন 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানীয় সময় কত হবে? উত্তর হবে গ
দুপুর 12টা 8 মিনিট হবে। 2 নম্বর প্রশ্ন তোমাকে বলছে মূল মধ্যরেখা থেকে 4 ডিগ্রি পশ্চিম দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে? উত্তর হবে ক 16 মিনিট হবে। যদি 39 নাম্বার, যদি বাংলাদেশের দুপুর 12টা হয় তাহলে মূল মধ্যরেখায় অবস্থিত স্থানে সময় কত? উত্তর হবে সন্ধ্যা 6টা। যদি 12টা হয় তাহলে কয়টা হবে? সন্ধ্যা 6টা বাজবে। তো এই টাইপের যদি তোমরা ম্যাথ ক্যালকুলেশন শিখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের আলাদাভাবে এই ক্যালকুলেশন গুলা কিভাবে করতে হয় সেটা আমি সহজ নিয়মে তোমাদের শিখিয়ে দিব ইনশাল্লাহ। উদ্দীপকটি পড়ো এবং 40-41 নং প্রশ্নের উত্তর দাও। ভূপৃষ্ঠের এ স্থানের দ্রাঘিমা হচ্ছে 30 ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমা 15 ডিগ্রি পশ্চিম এবং সি স্থানটি এ থেকে 100 ডিগ্রি উত্তরে অবস্থিত। 40 নম্বর প্রশ্ন বলছে স্থান দুটির এ ও বির মধ্যে সবচেয়ে পার্থক্য কত ঘন্টা? উত্তর হবে খ 3 ঘন্টা। 41 নম্বর প্রশ্ন বলছে এ স্থানে শীতকালে বিরাজ করলে সি স্থানে কোন ঋতু পরিলক্ষিত হয়? উত্তর হবে ঘ গ্রীষ্মকাল। এরপরে 42 নম্বর বলছে এম এর প্রতিবাদ স্থান এন স্থান দুটির সময়ের পার্থক্য কত? উত্তর হবে ঘ 12 ঘন্টা। 43 নম্বর প্রশ্ন বলছে ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত? উত্তর হবে 1600 কিলোমিটার। খ নাম্বারটা সঠিক, 1600 কিলোমিটার। এরপরে 44 নাম্বার প্রশ্ন বলছে পৃথিবীর গতি কত প্রকার? পৃথিবীর গতি হচ্ছে 2 প্রকার। খ নাম্বারটা সঠিক হবে। 45 নাম্বার হচ্ছে বার্ষিক গতির ফল। বার্ষিক গতির ফলে কি হয়? হয় হচ্ছে গ নাম্বার দিন রাত ছোট বড় হয়। 46 নাম্বার প্রশ্ন করছে সূর্যকে পরিক্রমণের সময় পৃথিবীর মেরুরেখা কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর হবে খ নাম্বার 66.5 ডিগ্রি কোণে। এরপরে 47 নাম্বার বাসন্ত বিশেষের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে খ দিন রাত কি হয়? সমান হয়। দিন রাত সমান হয়। 48 নাম্বার প্রশ্ন বলছে দক্ষিণ গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়? উত্তর হবে ঘ 22 ডিসেম্বর। 50 নাম্বার প্রশ্ন আসছে আহ্নিক গতির বেগ সবচেয়ে কম কোথায়? বিষুবরেখায় বলছে উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে বলছে। উত্তর হবে তোমার খ 2 ও 3, উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে। তারপরে তোমাকে 50 নম্বর প্রশ্ন বলছে আহ্নিক গতির ফলে কি হয়? তো আহ্নিক গতির ফলে তোমাদের কি কি আছে দেখি, দিবারাত্রি সংঘটিত হয়, ঋতুর পরিবর্তন হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। উত্তর হবে 1 এবং 3 এবং 1 এবং 3 ঘ নাম্বারটা সঠিক, 1 এবং 3 সঠিক হবে। এরপরে তোমাদের 51 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক গতির কারণে, বার্ষিক গতির কারণে কি হয়? ঋতু পরিবর্তন হয়, রাত্রি ছোট বড় হয়, তারপরে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। উত্তর হবে ক 1 এবং 2, কারণ ঋতু পরিবর্তন হয় আর হচ্ছে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে। 52 নম্বর প্রশ্ন বলছে ব্ল্যাক হোল শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি? উত্তর হবে খ নাম্বার কৃষ্ণ গহ্বর। 53 নম্বর প্রশ্ন করছে ওরিয়ন কি? ওরিয়ন হচ্ছে উত্তর হবে কালপুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, এই এমসিকিউ শেখার সাথে সাথে তোমাদের জ্ঞানমূলক কমপ্লিট হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলাই কিন্তু বারবার আসে, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এখনো যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেশি বেশি কমেন্ট করো এবং লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো 54 নাম্বার কোন নক্ষত্রমণ্ডলী গ্রেট বেয়ার নামে পরিচিত? গ্রেট বিয়ার নামে পরিচিত। উত্তর হবে সপ্তর্ষি মণ্ডল। ক নাম্বারটা সঠিক, সপ্তর্ষি মণ্ডল। 55 নাম্বার উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি? উত্তর হবে ঘ মেটর। এরপরে হচ্ছে 56 নাম্বার পৃথিবীর উপগ্রহ কয়টি? উত্তর হবে খ 1টি। শুধু পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে কি চাঁদ। 57 নম্বর প্রশ্ন পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? কত সময় লাগে? উত্তর হবে ঘ নাম্বারটা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এই প্রশ্নগুলা তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পেপার এবং মূল বইয়ের অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের 2026 সালের সকল মানে সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোল বইয়ের সকল অধ্যায়ের মানে যে অধ্যায়গুলা তোমাদের এইবার 2026-এর পরীক্ষার সিলেবাস আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলা বাছাই করা হয়েছে। তো এই প্রশ্নগুলা সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলা দেখো, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাইবাই তোমরা। এরপরে 58 নাম্বার প্রশ্ন বলছে যে মঙ্গল গ্রহের রং কিরূপ? উত্তর হবে ঘ লালচে। 59 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাস গ্রহের কত বছর সময় লাগে? কত বছর সময় লাগে? উত্তর হবে ক 84 বছর সময় লাগে, 84 বছর সময় লাগে। এরপরে
60 নাম্বার বলছে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। দেখেন কতগুলা বোর্ডে আসছিল। তো জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে ঘ ইরাটোস্থিনিস ব্যবহার করেন। 61 নাম্বার কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে ক ইরাটোস্থিনিস। 62 নাম্বার জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে? কোন ভাষা হতে? উত্তর হবে ঘ ইংরেজি ভাষা হতে জিওগ্রাফি শব্দটি উৎপত্তি। 63 নাম্বার গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায়? উত্তর হবে বর্ণনা বোঝায়। গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায়? বর্ণনা বোঝায়। গ্রাফি শব্দ দ্বারা বর্ণনা বোঝায়। এরপর 64 নাম্বার জিওগ্রাফি। হ্যাঁ, জিওগ্রাফি এর শব্দের অর্থ কি? উত্তর হবে ক নাম্বার পৃথিবীর বর্ণনা। পৃথিবীর বর্ণনা ভালো করে মুখস্থ করে নাও তোমরা। তারপরে 65 নাম্বার বলছে অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হচ্ছে কি? কৃষি পালন, পশুপালন এবং হচ্ছে কৃষিকাজ, পশুপালন এবং 3 নাম্বার হচ্ছে খনিজ সম্পদ সংগ্রহ। উত্তর হবে তিনটাই সঠিক হবে, কারণ তিনটা থেকে তুমি অর্থ পাও। তাহলে ভূগোলে অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হবে কয়টা? এই তিনটাই হবে, কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ সংগ্রহ। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় নয়। দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় নয় কোনটা? দেখো যে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি, হ্যাঁ, নগরীয় বস্তি বিষয় চর্চা করা এবং দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করার কৌশল। তো এটা তো রং, তার মানে রাইট হবে কি? ক নাম্বারটা 1 ও 2। 67 নাম্বার ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান আবার অন্যদিকে কি? পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, তারপরে হচ্ছে সমাজের বিজ্ঞান। উত্তর হবে নৃবিজ্ঞান না, 1 এবং 3 সঠিক হবে খ নাম্বারটা। পরিবেশ বিজ্ঞান এবং হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান, তার মানে খ নাম্বারটা সঠিক হবে। এরপরে একটা অনুচ্ছেদ দিছে যে নিচের উদ্দীপক পড়ে 68 ও 69 নং প্রশ্নের উত্তর দাও। তো শহরে রাতুলদের বেশ কিছু জায়গা আছে, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা জায়গার উপরে বিল্ডিং ও মার্কেট তৈরি করলো। হ্যাঁ, তো 68 নাম্বার প্রশ্ন এখন তোমাকে বলছে যে রাতুলদের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? তো উত্তর হবে ক নাম্বার অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হবে সেটা। 69 নাম্বার উদ্দীপকে উল্লেখিত কর্মকাণ্ডটি হলো, উদ্দীপকে উল্লেখিত কর্মকাণ্ডটি হলো গ্রামের ক্রমবিকাশ, নগরায়ন, জনপদ তৈরি। উত্তর হবে 2 এবং 3, 2 এবং 3, এই 2 এবং 3 ঘ নাম্বারটা সঠিক আনসার হবে। বলছে 70 নাম্বারটা দেখো নিচের উদ্দীপক পড়ে 70 ও 71 নং প্রশ্নের উত্তর দাও। জনাব বেলাল একজন ব্যবসায়ী, তিনি ব্যবসার পণ্য এক স্থান হতে অন্য স্থানে যাতায়াতের বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন। তো 70 নাম্বার প্রশ্ন বলছে জনাব বেলাল এর কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর হবে ক অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হবে। 71 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে জনাব বেলালের ব্যবসার কাজে পণ্য স্থানান্তর ও যাতায়াতের এই মাধ্যম ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর হবে খ পরিবহন। 72 নাম্বার প্রশ্ন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সংজ্ঞাটি কে দিয়েছেন? সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে ক নাম্বারটা আর্মস। কে দিয়েছেন? আর্মস। 73 নাম্বার প্রশ্ন পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। উক্তিটি কার? উক্তিটি কার? কে বলছে? উক্তিটি বলছে হচ্ছে সি পার্কের। তারপরে 74 নাম্বার পরিবেশের উপাদান কয়টি? উত্তর হবে ক 2টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হবা। প্রথম কমেন্টে, এই ক্লাসের প্রথম কমেন্টে, পিন কমেন্টে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে রাখছি। অবশ্যই তোমরা সেখানে কমেন্ট হবা এবং সেখানে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করা হয়। তোমরা অবশ্যই, তোমাদের দেখলে অবশ্যই তোমাদের উপকার আসবে। অবশ্যই তোমরা, আমি খুশি হব যেন তোমরা এই ভিডিও দেখেই যেন মিনিমাম 1000 জন স্টুডেন্ট আমার সেখানে এই ফেসবুক পেজে জয়েন হোক। তো প্রথম কমেন্ট থেকে অবশ্যই তোমরা, প্রথম কমেন্টে, পিন কমেন্ট থেকে ফেসবুক পেজের লিংক ক্লিক করে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে নিবা ইনশাল্লাহ। এরপরে 75 নাম্বার প্রশ্ন বলছে জীব উপাদান কোনটি? তো জীব উপাদান হচ্ছে ক গাছপালা। 76 নাম্বার পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এই সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর হবে ঘ রিচার্ড হার্টশোন দিয়েছেন। 77 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনায় হলো ভূগোল। সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তর হবে ঘ অধ্যাপক ডেডলি স্টাম্প দিয়েছেন। 78 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? উত্তর হবে গ 1965 সালে। এরপর 79 নম্বর প্রশ্ন বলছে, পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটি কার? পৃথিবীর বিজ্ঞান হলো ভূগোল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ঘ নাম্বার অধ্যাপক কার্ল রিটার। অধ্যাপক কার্ল রিটার। এরপর 80 নম্বর প্রশ্ন বলছে, ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টি, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হবে খ জলবায়ু বিদ্যা। 81 নম্বর প্রশ্ন তোমাকে বলছে, একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়? একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়? উত্তর হবে গ অর্থনৈতিক। 82 নম্বর প্রশ্ন তোমাকে বলছে, নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্গত? নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্গত? উত্তর হবে গ জনসংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন বারবার প্রয়োজন হলে দেখো, এই ক্লাসটা 2 বার 3 বার 5 বার দেখে যাও, এর বাহিরে তোমাকে কোনো প্রশ্ন আসবে না এসএসসি পরীক্ষায়। তুমি একটু ধৈর্য সহকারে দেখো, সকল বোর্ডে কমন পাবা। দেখো 83 নাম্বার, যে কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয়? উত্তর হবে ঘ অর্থনৈতিক ভূগোল। 84 নাম্বার, কোনটি আঞ্চলিক ভূগোলের অন্তর্ভুক্ত নয়? উত্তর হবে ঘ বনজ সম্পদ। 85 নাম্বার প্রশ্ন বলছে, মানব ভূগোলের শাখা কোনটি? মানব ভূগোলের শাখা হচ্ছে ক নগর ভূগোল। 86 নাম্বার, শিশির লন্ডনে বেড়াতে গেল। শিশির লন্ডনে বেড়াতে গেল, সে সেখানে উঁচু নিচু ভবন এবং শহরটির খুব সাজানো গুছানো দেখতে পায়। শিশিরের দেখা বিষয়টি ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হবে ঘ নগর। 87 নাম্বার, সমুদ্র রক্ষার কৌশল। সমুদ্র রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হবে ক দুর্যোগ ব্যবস্থাপনায়। 88 নাম্বার, ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে, ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে কে? দেখো 1 নাম্বার বলছে নতুন নতুন আবিষ্কার, 2 নাম্বার বলছে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, এবং 3 নাম্বার বলছে সমাজের মূল্যবোধের পরিবর্তন। উত্তর হবে ঘ 1 2 3। 1 2 3 তিনটাই সঠিক হবে। এরপরে 89 নাম্বার বলছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত, প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত কি কি? 1 নাম্বার বলছে ভূত্বক, ভূমিরূপ, 2 নাম্বার পরিবহন ও যোগাযোগ, তারপরে 3 নাম্বার বলছে উদ্ভিদের বন্টন। উত্তর হবে খ 1 ও 3। 90 নাম্বার প্রশ্ন বলছে, প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো, প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জনসংখ্যা ভূগোল। উত্তর হবে ক 1 ও 2। 91 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কি? তো প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় দেখো কি, পৃথিবীর ভূমিরূপ, জলবায়ু, জনসংখ্যা। উত্তর হবে ক 1 ও 2। 92 নাম্বার প্রশ্ন, পরিবেশ কত প্রকার? উত্তর হবে ক 2 প্রকার। পরিবেশ কত প্রকার? 2 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু ভূগোলের এমসিকিউ কঠিন মনে হয়, অনেক কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে তোমরা ধৈর্য সহকারে শিখো। তোমরা 10,000 20,000 এমসিকিউ উপরে তো আর এই পরীক্ষার আগে সময় আছে মাত্র কয়েক ঘন্টা, এখানে তো শেষ করতে পারবা না। তুমি আমার ক্লাসটা ধৈর্য সহকারে শিখো, এখান থেকে তুমি 25টা প্লাস কমন পাবা, সকল বোর্ডে কমন পাবা। এমন ভাবেই সাজেশনটা তৈরি করা হয়েছে। তুমি যদি এই 1 ঘন্টার ক্লাস করে 50 মিনিটের ক্লাস করে যদি তুমি 25 প্লাস কমন পাও, এর চেয়ে আর কি দিতে পারি তোমাকে? আমি বলো, তোমাকে আমি কি করতে পারি? তো তোমরা ভরসা রাখো, ইনশাল্লাহ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এখান থেকেই আসবে, তোমায় গ্যারান্টি দিয়ে বলতেছি। এরপরে 93 নাম্বার প্রশ্ন, কোনটি সামাজিক পরিবেশের উপাদান? 93, কোনটি সামাজিক পরিবেশের উপাদান? উত্তর হবে গ শিক্ষা সামাজিক পরিবেশের উপাদান। 94 নাম্বার প্রশ্ন, পরিবেশের জীব উপাদান হলো, পরিবেশের জীব উপাদান হলো কি আছে? সাগর, আর্দ্রতা, মানুষ, কীটপতঙ্গ, গাছপালা, পশু পাখি। উত্তর হবে 2 এবং 3, ঘ 2 এবং 3। 95 নাম্বার প্রশ্ন, সামাজিক পরিবেশে থাকে, সামাজিক পরিবেশে থাকে প্রচলিত নিয়ম কানুন, ধর্মীয় অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য। সামাজিক পরিবেশে কি? 3টাই থাকে, তাই না? তো 3টাই 1 2 3 সঠিক হবে। 96 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পরিবেশের ধারণার সাথে সম্পর্কিত বিষয় হলো, পরিবেশের ধারণার সাথে সম্পর্কিত বিষয় হলো কি হবে? যে স্থান, ভূ প্রকৃতি, সময়। উত্তর হবে 3টাই 1 2 3, 3টাই সঠিক হবে। 97 নাম্বার প্রশ্ন হচ্ছে আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো? মানে আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো? উত্তর হবে তোমাদের ক কাপড়ের উপর মানচিত্র আঁকা হতো। ক নাম্বারটা সঠিক, কাপড়ের উপর।
98 নম্বর প্রশ্ন, মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? উত্তর হবে তোমাদের ক, তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। এরপরে 99 নম্বর প্রশ্ন বলছে 1 মাইল কত ইঞ্চি? তো উত্তর হবে 63,360 ইঞ্চি। ক নাম্বারটা সঠিক, যে 1 মাইল কত ইঞ্চি? 63,360 ইঞ্চি। এরপরে 100 নম্বর প্রশ্ন বলছে স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? স্কেল অনুসারে মানচিত্র হচ্ছে গ নাম্বারটা 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? 2 প্রকার। এরপরে 101 নম্বর প্রশ্ন, কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত? মানে কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত? উত্তর হবে ঘ, স্থানীয় বৈচিত্র্য সূচক। স্থানীয় বৈচিত্র্য সূচক, এটা হবে সঠিক। 102 নাম্বার প্রশ্ন বলছে সরকার ভূমির মালিক থেকে কর নেয়, মানে সরকার ভূমির মালিক থেকে কর নেয় কোন মানচিত্রের মাধ্যমে? কোন মানচিত্রের মাধ্যমে? উত্তর হবে ঘ, মৌজা মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে কর নেয়। আচ্ছা, রাজস্ব কর নেয়। এরপরে 103 নাম্বার, শ্রেণীকক্ষে শিক্ষাদানের কাজে সবাই কোন মানচিত্র ব্যবহার করেন? উত্তর হবে দেয়াল মানচিত্র। উত্তর হবে কি? দেয়াল মানচিত্র। 104 নাম্বার, কৃষি কাজে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? উত্তর হবে ক, মৃত্তিকা মানচিত্র। কৃষি কাজে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? উত্তর হবে মৃত্তিকা মানচিত্র। এরপরে 105 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে শস্য, শিল্প ইত্যাদি কোন মানচিত্রে দেখানো হয়? উত্তর হবে খ, বন্টনে দেখানো হয়। কোথায় দেখানো হয়? বন্টনে দেখানো হয়। 106 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে প্রাকৃতিক মানচিত্রে প্রকাশ করা হয়। প্রাকৃতিক মানচিত্রে প্রকাশ করা হয় কি কি? দেখো, পাহাড়, পর্বত, মালভূমি, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর তাপ, মরুভূমি, নদী, হ্রদ। উত্তর হবে গ, 1 ও 3, মানে 1 এবং 3 সঠিক। 2 নাম্বারটা কি? রং, এটা হবে না। এরপরে দেখো 107 নাম্বার, মানচিত্রের সমষ্টিকে কি বলে? মানচিত্রের সমষ্টিকে কি বলে? তো এখানে অপশন আছে যে ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। উত্তর হবে ঘ, 3 নাম্বারটা শুধু সঠিক হবে, বাকি দুইটা কি হবে? রং। এরপরে দেখো যে উদ্দীপক পি ও কিউ দুই প্রতিবেশী, মানে পি ও কিউ দুইজন প্রতিবেশী বন্যার পর তাদের জমির সীমানা নির্ধারণে সমস্যায় পড়লেন। সমস্যাটি সমাধানের জন্য তারা একটি বিশেষ মানচিত্রের সাহায্য নেন। সেটা হচ্ছে 108 নম্বর প্রশ্ন। পি এবং কিউ ব্যবহৃত মানচিত্রটি হচ্ছে, দেখো কি, শিরোনামবিহীন, ভূগোল গুণগত মানচিত্র, বৃহৎ স্কেলে অঙ্কিত। উত্তর শিরোনামবিহীন না তো, উত্তর হবে 2 এবং 3। গুণগত মানচিত্র বৃহৎ স্কেলে অঙ্কিত। উত্তর হবে 2 এবং 3। উত্তর হবে গ নাম্বারটা সঠিক। তো 9 নাম্বারটা বলছে দেখো মানচিত্রটির প্রধান বিশেষত্ব কি? মানচিত্রটির প্রধান বিশেষত্ব দেখো ক নাম্বারটা সর্বোচ্চ ত্রুটিমুক্ত। সর্বোচ্চ ত্রুটিমুক্ত, ক নাম্বারটা সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে এত কষ্ট করে যে তোমাদের সাজেশন আমি দিচ্ছি, অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবা। আমি প্রথম কমেন্টে, পিন কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রাখছি, অবশ্যই তোমরা ফলো, লাইক দিয়ে পাশে থাকবা আশা করি ইনশাআল্লাহ। এরপরে দেখো যে উদ্দীপকে বর্ণা তার এলাকার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, সমভূমি, উচ্চভূমি, নদী প্রভৃতি প্রদর্শন করে একটি মানচিত্র অঙ্কন করলো। 110 নাম্বার বলছে বর্ণের অঙ্কনকৃত মানচিত্রটি কোন ধরনের? অঙ্কনকৃত মানচিত্রটি কোন ধরনের? উত্তর হবে খ নাম্বারটা ভূসংস্থানিক মানচিত্র। এরপরে 111 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে মানচিত্রের তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কি কি? উত্তর হবে দেখো, 1 শিরোনাম থাকতে হবে, 2 নাম্বার স্কেল থাকতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে উত্তর দিক থাকতে হবে। উত্তর দিক থাকতে হবে, তার মানে কি উত্তর 1 2 3, 1 2 3, ঘ নাম্বারটা সঠিক, তিনটাই সঠিক হবে। 112 নাম্বার, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট? উত্তর হবে 4 মিনিট। এই প্রশ্নটা কিন্তু আগে আমরা শিখে আসছি, আবার রিপিট হয়েছে, আবার একটু শিখে নাও, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে আবার চলে আসছে বোর্ডে। দেখো প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। 113 নাম্বার প্রশ্ন বলছে কোন দেশে 6টি প্রমাণ সময় রয়েছে? উত্তর হবে ঘ, কানাডায় রয়েছে 6টি প্রমাণ সময়। 114 নাম্বার, যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? উত্তর হবে যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হচ্ছে 4টি। কয়টি? 4টি। এরপরে 115 নাম্বার, এক্স এবং ওয়াই স্থান দুটির দ্রাঘিমা যথাক্রমে 40 ডিগ্রি পূর্ব এবং 50 ডিগ্রি পূর্ব। এক স্থানের স্থানীয় সময় যখন সকাল 9টা, তখন ওয়াই স্থানের সময় কত হবে?
উত্তর হবে গ সকাল 9টা 40 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই জাতীয় তোমাদের প্রবলেম গুলা সলভ করতে সমস্যা হয় তাহলে কমেন্ট করো দ্রুত, যে ক্লাস চাই, তাহলে আমি তোমাদের ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ। এর উপরে সহজভাবে কিভাবে সময় বের করা যায় এটার উপরে ক্লাস দিব। তোমরা যদি চাও তাহলে দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ এই ক্লাসটা যদি তোমরা চাও অবশ্যই আমি এই ক্লাসটা দিব। এরপরে 116 নাম্বার, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব, উভয় স্থানে সময়ের ব্যবধান কত? উত্তর হবে 3 ঘন্টা। উত্তর কি হবে? ঘ 3 ঘন্টা হবে। উদ্দীপক, ক স্থানের দ্রাঘিমা 70 ডিগ্রি পূর্ব এবং খ স্থানের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। 117 নাম্বার প্রশ্ন বলছে যে ক স্থানের স্থানীয় সময় সকাল 10টা হলে, ক স্থানের স্থানীয় সময় কয়টা? সকাল 10টা হলে খ স্থানের স্থানীয় সময় কয়টা হবে? তো উত্তর হবে ঘ সকাল 11টা 20 মিনিট। সকাল 11টা 20 মিনিট সঠিক হবে। 18 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে কত সালে সর্বপ্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়? উত্তর হবে ক নাম্বারটা 1964 সালে জিআইএস এই ব্যবহার শুরু হয়। 119 নাম্বার, ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থার সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হবে খ নাম্বার জিআইএস। এরপরে 120 নাম্বার, জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? উত্তর হবে খ 1980 সাল থেকে। ব্যবহার শুরু হয় 1964, ঠিক আছে, কিন্তু ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় কত? মানে 1964 সালে। এরপরে 121, জিপিএস পদ্ধতির মাধ্যমে কোন স্থানের কি জানা যায়? জিপিএস এর মাধ্যমে কোন স্থানে কি জানা যায়? উত্তর হবে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব। উত্তর হবে তিনটাই সঠিক হবে। 121-এর তিনটাই সঠিক। ঘ নাম্বারটা সঠিক হবে 1 2 3। 122 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে জিপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য, মানে জিপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য বেশিরভাগ জনগণের সাথে পরিচিত নয়। তারপরে 2 নাম্বার সহজলভ্য এবং সবাই ব্যবহার করতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে 1 এবং 3 সঠিক হবে। সবাই ব্যবহার করতে পারে না এবং বেশিরভাগ জনগণের সাথে পরিচিত নয়। 1 ও 3 তার মানে সঠিক হবে 1 ও 3, মানে খ নাম্বারটা সঠিক হবে। এরপর 123 নাম্বার, মানচিত্র শব্দটি এসেছে ইংরেজি কোন শব্দ থেকে? উত্তর হবে ম্যাপ শব্দ থেকে। ঘ নাম্বারটা থেকে, ম্যাপ শব্দ থেকে মানচিত্র শব্দটি এসেছে। এরপরে দেখো 124 নাম্বার, যে হাইড্রো শব্দের অর্থ কি? তো হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। ক নাম্বারটা সঠিক, পানি উত্তর হবে। 125 নাম্বার, মিঠা পানির উৎস কোনটি? তো মিঠা পানির উৎস হচ্ছে হ্রদ। ঘ নাম্বারটা সঠিক, মিঠা পানির উৎস হ্রদ। 126 নাম্বার প্রশ্ন বলছে পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? উত্তর হবে ঘ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। এরপরে 127 নাম্বার, পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে? উত্তর হবে ঘ 97 ভাগ পানি রয়েছে সমুদ্রে। 128 নাম্বার, প্রশান্ত মহাসাগরের গভীরতা কত মিটার? প্রশান্ত মহাসাগরের গভীরতা কত মিটার? উত্তর হবে খ 4270 কিলোমিটার। এরপরে 129 নাম্বার, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অবস্থিত মহাসাগরের গড় গভীরতা কত মিটার? উত্তর হবে ঘ 4270 মিটার। 130 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার? উত্তর হবে ঘ 3932 মিটার। এরপরে তোমাকে বলছে 131, এশিয়া ও আফ্রিকা মহাদেশ পরিবেষ্টিত মহাসাগর কোনটি? উত্তর হবে ঘ ভারত মহাসাগর। 132 নাম্বার, সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? উত্তর হবে খ দক্ষিণ। সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? উত্তর হবে দক্ষিণ। এরপরে 133 নাম্বার, কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না? কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না? উত্তর হবে ঘ উত্তর। 134 নাম্বার প্রশ্ন বলছে কোন মহাসাগরের বিস্তৃতি আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ ব্যাপী? উত্তর হবে ঘ আটলান্টিক। 135 নম্বর প্রশ্ন, চারদিকে স্থলভাগ বেষ্টিত জলভাগকে কি বলা হয়? উত্তর হবে ঘ হ্রদ বলা হয়। হ্রদ। ঘ হ্রদ বলে। তো এরপরে 136 নম্বর প্রশ্ন বলছে যে ভিক্টোরিয়া হ্রদ কোথায়? ভিক্টোরিয়া হ্রদ কোথায়? উত্তর হবে আফ্রিকায়। ঘ নাম্বারটা সঠিক, আফ্রিকায়। এরপরে 137 নম্বর প্রশ্ন বলছে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জল রাশিকে কি বলে? উত্তর হবে সাগর। মানে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জল রাশিকে কি বলা হয়? সাগর বলে। 138 নম্বর প্রশ্ন বলছে সমুদ্রতল দেশের ভূমিরূপকে কয় ভাগে বিভক্ত করা যায়? উত্তর হবে ঘ 5 ভাগে বিভক্ত করা যায়। 139 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর হবে খ ফেদোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং আমার পেজটি যারা ফলো দাও নাই দ্রুত প্রথম কমেন্ট চেক করে, পিন কমেন্ট চেক করে আমার পেজটা ফলো দিয়ে দাও, এবং ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এই ক্লাসটা একটু লং হলেও পুরো ক্লাসটা দেখো, পুরো এমসিকিউ গুলো মুখস্থ করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ নিয়ে আর বাইরে কোনো কিছু করতে হবে না, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। এরপরে 140 নাম্বার, মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার? উত্তর হবে ক 150 মিটার। 141 নাম্বার প্রশ্ন বলছে মহীসোপান কত ডিগ্রি, মহীসোপান কত ডিগ্রি কোণে সমুদ্র তল দেশে নিমজ্জিত থাকে? উত্তর হবে ক 1 ডিগ্রি কোণে। 43 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে গ ইউরোপে অবস্থিত। এরপরে 143 নাম্বার মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে গ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 144 নাম্বার পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি? উত্তর হবে ক মারিয়ানা। পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত কোনটি? মারিয়ানা। 145 নাম্বার পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা এর গভীরতা কত মিটার? উত্তর হবে গ 10,870 মিটার। 10,870 মিটার। 46 নাম্বার প্রশ্ন হচ্ছে সুন্ডা খাত কোন মহাসাগরে অবস্থিত? সুন্ডা খাত হচ্ছে ক নাম্বার ভারত মহাসাগরে অবস্থিত। এরপরে দেখো 147 নাম্বার আটলান্টিক মহাসাগরের পুর্টো রিকো খাতের গভীরতা কত? খাতের গভীরতা হচ্ছে ঘ নাম্বারটা 8,538 মিটার। এরপরে 148 নাম্বার মহিডালের বৈশিষ্ট্য হলো, মহিডালের বৈশিষ্ট্য হলো, উত্তর কি হবে? যে অধিক খাড়া, অপরিবাক, অসমান, প্রশস্ত নয়। উত্তর হবে তিনটায় 1 2 3, 1 2 3 সঠিক হবে, তিনটায় সঠিক। 149 নাম্বার প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের সমভূমির বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার বলছে এখানে প্রচুর শৈলশিলা লক্ষ্য করা যায়, এখানে বহু আগ্নেয়গিরি অবস্থান পরিলক্ষিত হয়, এখানে পাললিক শিলা গঠিত হয়। উত্তর হবে ঘ 1 2 3। এরপর উদ্দীপক আটলান্টিক মহাসাগরের অভ্যন্তরে অগ্নুৎপাতের ফলে এক ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়। 150 নম্বর উদ্দীপকটির ভূমিরূপটির নাম কি? উদ্দীপকের ভূমিরূপটির নাম কি? উত্তর হবে ঘ নিমজ্জিত ও শৈলশিরা। নিমজ্জিত ও শৈলশিরা। 151 নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কোনটি? উত্তর হবে ক নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ। 52 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? উত্তর হবে গ বায়ু প্রবাহ। 153 নম্বর সমুদ্রের পানি বেশি উষ্ণ হলে কোন ধরনের স্রোত সৃষ্টি হয়? উত্তর হবে ক বহিঃস্রোত। এরপর 154 নম্বর শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে কি তৈরি হয়? উত্তর হবে গ মগ্নচড়া তৈরি হয়। এরপর 155 নম্বর প্লাঙ্কটন প্রিয় খাবার। প্লাঙ্কটন প্রিয় খাবার কার? মাছের। প্লাঙ্কটন হচ্ছে মাছের প্রিয় খাবার। শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসগুলা দেখো, ইনশাআল্লাহ পুরো ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবা। 156 নাম্বার প্রশ্ন বলছে ডগার্স ব্যাংক কোথায় অবস্থিত? ডগার্স ব্যাংক অবস্থিত হচ্ছে ক নাম্বারটা ব্রিটিশ দ্বীপপুঞ্জে। 157 নাম্বার টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণ ছিল? ক নাম্বারটা হচ্ছে হিমশৈলের ধাক্কা। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার প্রধান কারণ ছিল হচ্ছে হিমশৈলের ধাক্কা। এরপর 158 নাম্বার জোয়ার ভাটার প্রধান কারণ কোনটি? মানে কয়টি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে দুইটি। উত্তর হবে ঘ দুইটি। 159 নাম্বার প্রশ্ন বঙ্গোপসাগরের তলদেশে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়? উত্তর হবে ক 19 প্রকারের চিংড়ি পাওয়া যায়। 60 নাম্বার প্রশ্ন বলছে বঙ্গোপসাগরে মহীসোপান সৃষ্টির কারণ কি? 1 নাম্বার বলছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ভিন্নতা, 2 নাম্বার সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য, 3 নাম্বার স্থলভাগের উপকূলীয় অঞ্চল ডুবে থাকা। উত্তর হবে 1 2 3। উত্তর হবে 1 2 3, তিনটাই সঠিক। তারপরে 161 নাম্বার প্রশ্ন বলছে ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার? পুরুত্ব কত কিলোমিটার? উত্তর হবে খ 20 কিলোমিটার। 162 নাম্বার প্রশ্ন বলছে ভূত্বক মহাদেশের তলদেশের পুরুত্ব কত? উত্তর হবে ক 35 কিলোমিটার। 163 নাম্বার কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত? উত্তর হবে খ সিলিকন ডাইঅক্সাইড। 164 নাম্বার কেন্দ্রমণ্ডলের উপাদান নিচের কোনটি? উত্তর হবে ঘ পারদ ও সীসা। 165 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে ঊর্ধ্ব গুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? উত্তর হবে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 166 নাম্বার কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবন কত কিলোমিটার পুরু? উত্তর হবে খ 2270 কিলোমিটার পুরু। 167 নাম্বার প্রশ্ন
নিচের কোনটি একটি মাত্র মৌল ধারা গঠিত? উত্তর হবে খ পারদ। 168 নাম্বার, কোনটি আগ্নেয় শিলা? উত্তর হবে ঘ ডাইক। কোনটি আগ্নেয় শিলা? উত্তর হবে গ ডাইক। উত্তর হবে ডাইক। 169 নাম্বার, ডলোরাইট কোন ধরনের শিলা? উত্তর হবে খ অন্তজ আগ্নেয় শিলা। 170 নাম্বার, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হলো? উত্তর হবে খ জীবাশ্ম দেখা যায় না। তারপরে 171 নাম্বার, কোন শিলার দানাগুলো স্থল ও হালকা রঙের হয়? উত্তর হবে গ অন্তজ আগ্নেয় শিলা। 172 নাম্বার, বেলে পাথর কোন ধরনের শিলা? উত্তর হবে ঘ পাললিক শিলা। 173 নাম্বার, কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? কয়লা রূপান্তরিত হয়ে ঘ নাম্বার গ্রাফাইটে পরিণত হয়। 174 নাম্বার প্রশ্ন বলছে, মহাদেশীয় ভূত্বকের আবরণের কত ভাগ পাললিক শিলা? উত্তর হবে ঘ 75 ভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং আমার যারা পেজে ফলো দাও নাই দ্রুত প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, পেজে ফলো হয়ে যাও। এখানে গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট করা হয়, কখন ক্লাস আসবে, কখন কি হবে, গুরুত্বপূর্ণ তথ্য এখানে পোস্ট করা হয়। অবশ্যই পেজে তোমরা জয়েন হয়ে নাও। এরপরে দেখো 175 নাম্বার, একটি মাত্র মৌল ধারা গঠিত কি? 1 নাম্বার বলছে হীরা, 2 নাম্বার সোনা, 3 নাম্বার বলছে রূপা। উত্তর হবে ঘ 1 2 3। 176 নাম্বার প্রশ্ন, আগ্নেয় শিলা হলো, আগ্নেয় শিলা কি? 1 নাম্বার পৃথিবীর প্রথম পর্যায়ের সৃষ্টি স্তরীভূত শিলা, কঠিন ও কম ভঙ্গুর। উত্তর হবে খ 1 ও 3। 177 নাম্বার প্রশ্ন, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো হলো? 1 নাম্বার স্তরীভূত, 2 নাম্বার নরম ও হালকা, 3 নাম্বার হচ্ছে অপেক্ষাকৃত ভারী। উত্তর হবে ক 1 ও 2। 178 নাম্বার, চুনা পাথরের বৈশিষ্ট্য হলো? তো 1 নাম্বার বলছে কোমল ও পাতলা, স্ফটিকার, স্তরীভূত এবং সহজেই ক্ষয় সাধন করা যায়। উত্তর হবে 2। উত্তর হবে 3, আমাদের ঘ 2 এবং 3। 179 নাম্বার প্রশ্নে দেখো, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে আমাদের আনসার করতে বলছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভূ প্রকৃতি খুব সুন্দর, বিশাল আকৃতির উঁচু পাহাড়ের গায়ে জীবাশ্ম চিহ্ন দেখা যায়। এখন প্রশ্ন বলছে 179 নাম্বার, উদ্দীপকে বর্ণিত পাহাড় কোন জাতীয় শিলা দ্বারা গঠিত? উত্তর হবে গ চুনাপাথর। 180, উদ্দীপকে বর্ণিত পাহাড়টি যে শিলা দ্বারা গঠিত তার বৈশিষ্ট্য কি? 1 নাম্বার বলছে স্তরে স্তরে সজ্জিত, রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত, অসংখ্য ছিদ্র যুক্ত। উত্তর হবে গ 2 এবং 3। 181 নাম্বার প্রশ্ন বলছে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? উত্তর হবে ক আকস্মিক পরিবর্তন। 182 নাম্বার, ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? উত্তর হবে ক 2টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। 183 নাম্বার প্রশ্ন বলছে, 1787 সালে আসাম নামক রাজ্যে ভূমিকম্পের ফলে যে নদীর গতি পরিবর্তিত হয়েছিল তাকে? উত্তর হবে ঘ ব্রহ্মপুত্র। 184 নাম্বার প্রশ্ন, 1950 সালে আসামের ভূমিকম্পের কারণ কোনটি? 1950 সালে আসামের ভূমিকম্পের কারণ কোনটি ছিল? উত্তর হবে খ শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে এই 1950 সালে আসামের ভূমিকম্প হয়েছিল। 185 নাম্বার, সুনামি অর্থ কি? উত্তর হবে পোতাশ্রয়ের ঢেউ। সুনামি অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। 186 নাম্বার প্রশ্ন বলছে, অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ 3 ভাগে ভাগ করা যায়। 187 নাম্বার, হাওয়াই দ্বীপের মাউনা লেয়া কোন প্রকারের আগ্নেয়গিরি? উত্তর হবে ঘ সক্রিয়। 188 নাম্বার প্রশ্ন, তাসিন মেক্সিকোর পেরিকুটিন আগ্নেয়গিরি দেখতে গেল, এটি কোন ধরনের আগ্নেয়গিরি? উত্তর হবে খ সিন্ডার কোন। 189 নাম্বার প্রশ্ন, আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত কি? ক নাম্বার ভূমিকম্প, সুনামি, সুনামি ও আগ্নেয়গিরি, সুনামি ও বায়ু প্রবাহ। উত্তর হবে ক 1 ও 2। 190 নাম্বার প্রশ্ন, ভূমিকম্প সংঘটিত হতে পারে কি কি কারণে? তাপ বিকিরণের ফলে, হিমবাহের ফলে, শিলাচ্যুতির ফলে। উত্তর হবে 3টাই, 1 2 3, 3টাই সঠিক হবে। বলছে নিচের একটি উদ্দীপকটি পড়ো এবং 191 ও 192 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার কয়ের বসবাসরত এলাকায় এমন একটি দুর্যোগ দেখা যায় যার প্রভাবে এলাকার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং এর মারাত্মক ঢেউ ও সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। 191 নাম্বার প্রশ্ন বলছে যে মিস্টার কয়ের দেখা দুর্যোগটির নাম কি? উত্তর হবে খ সুনামি। এরপরে 192 নাম্বার প্রশ্ন বলছে যে উক্ত দুর্যোগে মানব জীবনে প্রভাব পড়ে, উক্ত দুর্যোগে মানব জীবনে কি কি প্রভাব পড়ে? 1 নাম্বার বলছে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়, বিদ্যুতের ব্যবস্থার বিপর্যয় ঘটে, 3 নাম্বার বলছে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়।
উত্তর হবে ক সঠিক, এক এবং 2 সঠিক হবে ক। এরপরে 193 নাম্বার প্রশ্ন বলছে দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে কি বলা হয়? উত্তর হবে খ নদী সঙ্গম। 194 নাম্বার প্রশ্ন প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? উত্তর হবে ক দোয়াব বলা হয়। 195 নাম্বার প্রশ্ন ঊর্ধ্বগতিতে নদীর কাজ হয়, ঊর্ধ্বগতিতে নদীর কাজ হয়, দেখো 1 নাম্বার ভূভাগ ক্ষয়, সামান্য প্রস্তর খণ্ড সঞ্চয়, বিভিন্ন পদার্থ পরিবাহিত করা। উত্তর হবে ক 1 ও 2। 196 নাম্বার প্রশ্ন বি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্টি? উত্তর হবে ক ঊর্ধ্বগতিতে সৃষ্টি। তারপরে ইমন একটা উদ্দীপক আছে, দেখো যে ইমন গ্রীষ্মের ছুটিতে উত্তর আমেরিকায় ভ্রমণে যায়, সেখানে সে একটি নদীর ঊর্ধ্বগতি অবস্থার গিরিখাত অত্যন্ত সংকীর্ণ গভীর দেখতে পায়। এখানে 157 নম্বর প্রশ্ন বলছে যে ইমন নিচের কোন ভূমিরূপটি দেখছে? উত্তর হবে ক্যানিয়ন দেখছে, উত্তর হবে ক ক্যানিয়ন। 198 নাম্বার প্রশ্ন বলছে উক্ত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো, মানে ওই যে ক্যানিয়ন যে দেখছে এটা বৈশিষ্ট্য হলো নিম্ন ক্ষয় কম ও পার্শ্ব ক্ষয় বেশি, নিম্ন ক্ষয় বেশি ও পার্শ্ব ক্ষয় কম, শিলাগুলো পরস্পরের সাথে এবং নদী খাতের সাথে। উত্তর হবে 2 এবং 3, উত্তর 2 এবং 3 সঠিক। 199 নাম্বার প্রশ্ন বলছে গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার? উত্তর হবে ক 4 প্রকার। 200 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার? উত্তর হবে খ পর্বত হচ্ছে 4 প্রকার। 201 নাম্বার পাললিক শিলায় ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়? উত্তর হবে ক হিমালয় পর্বতের সৃষ্টি হয়। 202 নাম্বার প্রশ্ন আগ্নেয় পর্বত কোনগুলো? উত্তর হবে ক বিয়াস এবং পিনাটুবু। বিয়াস এবং পিনাটুবু হচ্ছে আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত। এরপরে হচ্ছে 203 নাম্বার জার্মানিক ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? উত্তর হবে গ চ্যুতিস্তূপ পর্বত। 204 নাম্বার প্রশ্ন অবস্থানের ভিত্তিতে মালভূমি কত ধরনের? উত্তর হবে খ 3 ধরনের। 205 নাম্বার কোনটি মহাদেশীয় মালভূমি নয়? উত্তর হবে ঘ তারিম। কোনটি মহাদেশীয় মালভূমি নয়? উত্তর হবে তারিম, ঘ নাম্বারটা। 206 নাম্বার প্রশ্ন বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট বিস্তৃতিকে ভূমিকে কি বলে? উত্তর হবে ঘ সমভূমি। 207 নাম্বার বঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার পাললিক শিলা দ্বারা গঠিত, 2 নাম্বার এই পর্বত বহুদূর পর্যন্ত বিস্তৃত, 3 নাম্বার এই পর্বত ভাঁজবিহীন। উত্তর হবে ক 1 ও 2। এবং তোমাকে একটা উদ্দীপক দিছে, নিচের উদ্দীপকের আলোকে 208 ও 209 নং প্রশ্নের উত্তর দাও। এক্স জাপানে বেড়াতে গিয়ে ফুজিয়ামা পর্বত দেখলো, অপরদিকে তার বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে হেনরি পর্বত দেখলো। এখন প্রশ্ন বলছে 208 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে এক্স এর দেখা পর্বতটি কোন পর্বত? উত্তর হবে ঘ আগ্নেয় পর্বত। 209 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে ওয়াই এর দেখা পর্বতটির বৈশিষ্ট্য হলো, দেখো 1 নাম্বার বলছে সাধারণ মৌচাকৃতি, 2 নাম্বার এর কোনো শৃঙ্গ থাকে না, 3 নাম্বার ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। উত্তর হবে ঘ 2 ও 3। 210 নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? উত্তর হবে খ 57টি। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা হচ্ছে 57টি। 211 নাম্বার বাংলাদেশের নদীগুলোর মধ্যে কতটি নদীর উৎপত্তি স্থল ভারতে? উত্তর হবে কত 54টি। 54টি উৎপত্তি স্থলে নদীর, সেটা হচ্ছে ভারত থেকে। 212 নাম্বার এ একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ যেটি গত 30 বছরে বাংলাদেশের পূর্বাংশে বেশি সংঘটিত হয়, এই দুর্যোগটির নাম কি? উত্তর হবে ঘ ঘূর্ণিঝড়। 213 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে বাংলাদেশের সিডর কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর হবে ঘ 2007 সালে। 214 নাম্বার প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগ সিডরের কত বছর পর আইলা সংঘটিত হয়েছিল? উত্তর হবে ক 2 বছর পর। এরপরে 215 নাম্বার 29 এপ্রিল 1991 সালে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা কত? উত্তর হবে ক 1,50,000। 216 নাম্বার প্রশ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে ধরনের দুর্যোগের সৃষ্টি হয় তা হলো, 1 নাম্বার বলছে ঘূর্ণিঝড়, 2 নাম্বার খরা, 3 নাম্বার জলোচ্ছ্বাস। উত্তর হবে খ 1 এবং 3। 217 নাম্বার প্রশ্ন নদীর গতিপথ পরিবর্তনের ফলে কি হয়? 1 নাম্বার দেখেন অপশন, উত্তর হবে ঘ নাম্বার নদী ভাঙ্গন দেখা যায়। 218 নাম্বার প্রশ্ন নদী ভাঙ্গনের সাথে সম্পর্কিত নয় কোনটি? উত্তর হবে ঘ পরিবেশের রুক্ষতা। 219 নাম্বার প্রশ্ন নদী ভাঙ্গনের কারণ কোনটি? উত্তর হবে ঘ বৃক্ষ নিধন। 220 নাম্বার দেশের প্রায় কতটি উপজেলায় নদী ভাঙ্গন সংঘটিত হয়? উত্তর হবে ঘ 100টি উপজেলায় নদী ভাঙ্গন সংঘটিত হয়। 221 নাম্বার প্রশ্ন 8.7 মাত্রায় ভূমিকম্প হয়েছিল কত সালে? 1897 সালে, ঘ নাম্বারটা সঠিক। 222 নাম্বার প্রশ্ন
নিচের কোন জেলায় বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হবে খ সিলেট। 223 নাম্বার, কোন সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামির সৃষ্টি হয়েছিল? উত্তর হবে ক 1941 সালে। 224 নাম্বার, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? উত্তর হবে ক 3টি। দেখো উদ্দীপক আছে একটা পূর্ব প্রস্তুতি, পুনরুদ্ধার, এরপর হচ্ছে এ একটা চিহ্নিত একটা প্রতীক এবং এর হচ্ছে প্রতিরোধ এবং প্রশমন। এখন তোমাকে প্রশ্ন করছে 225 নাম্বার, এ চিহ্নিত স্থানে কোনটি হবে? উত্তর হবে গ উন্নয়ন হবে, উন্নয়ন সঠিক হবে গ নাম্বারটা। 226 নাম্বার, কোনটি অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ? উত্তর হবে খ গণ সচেতনতা বৃদ্ধি। 227 নাম্বার, বেড়িবাঁধ নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন ধরনের কার্যক্রম? উত্তর হবে গ প্রতিরোধ ও প্রশমন। 228 নাম্বার, স্পারসু হলো একটি ক নাম্বার সরকারি সংস্থা, তার মানে স্পারসু হলো একটি সরকারি সংস্থা। দেখো নিচের উদ্দীপকটির আলোকে 229 এবং 230 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এক্স এক্স এর দুর্যোগ, দেখো এক্স এবং ওয়াই দেওয়া আছে এবং উদাহরণ দেওয়া আছে। সাময়িক প্রকৃতির এক্স এর যে বলছে সাময়িক প্রকৃতির উদাহরণ আইলা, এবং ওয়াই এর বলছে ভূপৃষ্ঠ অকস্মাৎ কেঁপে ওঠে, ইহা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করেছে। যে 229 নম্বর প্রশ্ন বলছে এক্স দুর্যোগটি সাধারণত বাংলাদেশের কোন দিকে সংঘটিত হয়? উত্তর হবে দক্ষিণ দিকে সংঘটিত হয়। আইলা বা ঘূর্ণিঝড়গুলো বেশিরভাগ দক্ষিণ অঞ্চলে বেশি হয়। তো 230 নাম্বার, ওয়াই দুর্যোগটি বলছে ওয়াই দুর্যোগটি থেকে অধিক ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন 1 নাম্বার বনের সচেতনতা, 2 নাম্বার বিল্ডিং কোড মেনে বিল্ডিং নির্মাণ, 3 নাম্বার রাস্তা নির্মাণ বন্ধ। উত্তর হবে ক 1 ও 2, 1 এবং 2 সঠিক। খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 231 নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের মাঝখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করছে? উত্তর হবে গ 90 ডিগ্রি পূর্ব। 232 নাম্বার, বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখাটি অতিক্রম করছে? উত্তর হবে ক কর্কট ক্রান্তি। 233 নাম্বার, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? উত্তর হবে ক 1.852 কিলোমিটার, 1.852 কিলোমিটার, ক নাম্বারটা সঠিক হবে। 34 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সীমানার উত্তরে কোনটির অবস্থান? উত্তর হবে মেঘালয়। 235 নম্বর, বাংলাদেশের মোট সীমারেখা কত কিলোমিটার? উত্তর হবে 4711 কিলোমিটার। 236 নম্বর, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার? উত্তর হবে খ 280 কিলোমিটার। এরপরে 237 নম্বর প্রশ্ন বলছে নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর হবে খ নাম্বার 1,16,508 বর্গ কিলোমিটার। 238 নাম্বার, রংপুর বিভাগের উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত? উত্তর হবে তোমার ঘ আসাম, উত্তর হবে ঘ আসাম। 239 নাম্বার, বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? উত্তর হবে খ 350 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। 40 নম্বর, বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে? উত্তর হবে ঘ বঙ্গোপসাগর রয়েছে। 241 নম্বর, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত? উত্তর হবে ক 716 কিলোমিটার। 242 নম্বর, বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে ক 12 নটিক্যাল মাইল। 243 নম্বর, বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন নদী অবস্থিত? উত্তর হবে গ নাফ নদী অবস্থিত, উত্তর হবে গ নাফ নদী। 244 নম্বর, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী নদী কোনটি? উত্তর হবে ঘ হারিয়াবাঙ্গা। 245 নম্বর প্রশ্ন তোমাকে বলছে বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের, দেখো কি কি আছে বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কি? পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম। উত্তর হবে 1 এবং 2 হচ্ছে উত্তর, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়। এরপরে 246 নম্বর, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন অঞ্চলে রয়েছে? উত্তর হবে ঘ দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে। 247 নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে গ তাজিংডং। 248 নম্বর, তাজিংডং এর উচ্চতা কত মিটার? উত্তর হবে গ 1280 মিটার। 249 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? উত্তর হবে খ বান্দরবান। 50 নাম্বার প্রশ্ন বলছে দেখো সুবন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে বিজয় পাহাড় দেখতে গেল, পাহাড়টি দেখে সে বিস্মিত হলো, সুবনের বিস্ময়ের কারণ কোনটি? উত্তর হবে গ পাহাড়ের উচ্চতা, পাহাড়টির উচ্চতা। 251 নাম্বার প্রশ্ন বলছে রংপুর ও দিনাজপুর অধিকাংশ স্থান কোন ধরনের ভূমিরূপ? উত্তর হবে গ পাদদেশীয় পলল সমভূমি। 252 নাম্বার, লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর হবে গ 34 বর্গ কিলোমিটার লালমাই পাহাড়ের আয়তন। তো 253 নাম্বার, সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত মিটার? উত্তর হবে ক নাম্বার 37.50। 254 নাম্বার, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়গুলো সম্পর্কে যেটি প্রযোজ্য সেটি হচ্ছে ক, দেখো 1 নাম্বার, গড় উচ্চতা 610 মিটার, সর্বোচ্চ শৃঙ্গটি এই অঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট। উত্তর হবে ক 1 ও 2। 55 নাম্বার প্রশ্ন দেখো, মধুপুর ও বাওয়ালগড়ের বৈশিষ্ট্য কোনটি? 1 নাম্বার বলছে উচ্চতা 30 মিটার, মাটির রং লালচে এবং টারশিয়ারি যুগে সৃষ্ট। উত্তর হবে দেখো 1 এবং 2 সঠিক হবে, 1 এবং 2, তার মানে এই 1 এবং 2 সঠিক। এরপরে তোমাকে বলছে যে দেখো 256 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে যে বাংলাদেশের সমভূমি মাটি উর্বর, মাটি খুব উর্বর, উৎপাদন ক্ষমতা উন্নত, মাটির স্তর খুব গভীর। উত্তর হবে 1 ও 3, উত্তর হবে খ 1 ও 3। এরপরে তোমাকে একটা উদ্দীপক দিছে, নিচের উদ্দীপকটি পড়ো, 256 এবং 257 নং প্রশ্নের উত্তর দাও। এর আয়তন দেওয়া আছে, বি একটা বাংলাদেশের প্রকৃতির আয়তন দেওয়া আছে। তো 257 নম্বর প্রশ্ন বলছে এ চিহ্নিত ভূমিরূপ কোনটি? এ চিহ্নিত ভূমিরূপ হচ্ছে 4103 আয়তন বর্গ কিলোমিটার, এটা হচ্ছে খ নাম্বার উত্তর, মধুপুর বাওয়ালগড়। 258 নম্বর প্রশ্ন, বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে ক, ভূমি খুব উর্বর, ভূমি খুব উর্বর। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের ও একটা মানচিত্র উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে তোমাকে 259 এবং 260 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। এই মানচিত্রে দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে এ এবং দুইটা বি প্রান্ত দেওয়া আছে। মানচিত্রে এ এর উত্তর পশ্চিমাঞ্চল, এ হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, আর হচ্ছে বি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। তো এখানে 259 নম্বর প্রশ্ন বলছে মানচিত্রে এ এর ভূমিরূপের নাম কি? উত্তর হবে মানচিত্রে এ এর ভূমিরূপের নাম হচ্ছে বরেন্দ্র ভূমি। নাম কি? বরেন্দ্র ভূমি। তো 260 নম্বর মানচিত্রে বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো, বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো কি কি? দেখো যে একটা মানচিত্র থেকে যে পাহাড়গুলোর উচ্চতা 610 মিটার, তারপরে পাহাড়গুলো তারপর হচ্ছে স্থানীয়ভাবে টিকা নামে পরিচিত, সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে। উত্তর হবে 1 এবং 3, উত্তর হবে খ 1 এবং 3। এই যে খ নাম্বার উত্তর হবে 1 এবং 3, 1 এবং 3। এবং 261 নাম্বার প্রশ্ন বলছে গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? উত্তর হবে খ গ পদ্মা নদীর উৎপত্তি হয়েছে। 262 নাম্বার, গঙ্গা ও যমুনার মিলিত ধারা কোন স্থান থেকে পদ্মা নামে অভিহিত হয়? এটা উত্তর হবে তোমার ক নাম্বার, দৌলতদিয়া। 263 নাম্বার প্রশ্ন দেখো, গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? উত্তর হবে ক রাজশাহী জেলা দিয়ে এই গঙ্গা নদী প্রবেশ করছে। 264 নাম্বার, ভৈরব কোন নদীর শাখা নদী? উত্তর হবে ক নাম্বার, পদ্মা নদীর শাখা নদী হচ্ছে ভৈরব। এরপর 265 নাম্বার, পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে চাঁদপুরে, গ নাম্বার, চাঁদপুরে যায় মিলিত হয়েছে। 266 নাম্বার, মেঘনা নদী উৎপত্তি স্থল কি নামে পরিচিত? মেঘনা নদী উৎপত্তি স্থল বরাক নামে পরিচিত। 267 নাম্বার, লোসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি? উত্তর হবে ঘ কর্ণফুলী। 268 নাম্বার, কর্ণফুলীর উপনদী কোনটি? উত্তর হবে গ কাসালং। 69 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে ভাগীরথী নদীর অপর নাম কি? উত্তর হবে ঘ হুগলি নদী। 270 নাম্বার, মেঘনার উপনদী কোনটি? উত্তর হবে বাউলাই। তারপরে তোমাকে উদ্দীপকে নিচের মানচিত্র দেখো, 271 নং প্রশ্নের উত্তর দাও। তো তোমাকে একটা মানচিত্র দেওয়া আছে, পি একটা মানচিত্র একটা নির্দেশ করছে। তো এই পি মানচিত্রে পি চিহ্নিত নাম নদীটি হলো কর্ণফুলী নদী। উদ্দীপকে উল্লেখিত পি নদীটির দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হবে 274 কিলোমিটার, 274 কিলোমিটার। 272 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে কারণ? নদীর তলদেশে পলি জমে, পর্যাপ্ত নদী খনন, অপরিকল্পিত বাঁধ, কলকারখানা স্থাপন। উত্তর হবে 1 এবং 3, খ নাম্বারটা সঠিক। 173 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ সর্বনিম্ন গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে ক নাম্বার, 34 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। 274 নম্বর প্রশ্ন বলছে কোন ঋতুতে সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেয়? উত্তর হবে ক গ্রীষ্ম। 275 নম্বর, বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়? উত্তর হবে ঘ 20। 276 নম্বর, বর্ষাকালে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয়ে থাকে? উত্তর হবে খ শৈলক্ষেপ। 277 নম্বর প্রশ্ন, বর্ষাকালে বাংলাদেশ 277 নম্বর প্রশ্ন, বর্ষাকালে সাধারণত চট্টগ্রাম এলাকায় অধিক বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? উত্তর হবে খ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এরপরে 278 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর হবে গ জানুয়ারি মাস। শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। 279 নম্বর প্রশ্ন, 1905 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কত সেন্টিগ্রেড ছিল? উত্তর হবে ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল।
এরপরে দেখো 280 নাম্বার, কাল বৈশাখীর ধারা বাংলাদেশে প্রায় কত ভাগ বৃষ্টি সংঘটিত হয়? উত্তর হবে ক 20 ভাগ, 20%। কত? 20%। এরপরে 28 নাম্বার, যে শীতকালে মানে এরপরে 281 নাম্বার, শীতকালে বাংলাদেশে কোন ফসলটি উৎপন্ন হয়? উৎপন্ন হবে হচ্ছে খ গম উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় শীতকালে। এরপরে দেখো 282 নাম্বার, বছরের মোট বৃষ্টিপাতের কত ভাগ উক্ত সময়ে সংঘটিত হয়? উত্তর হবে গ 80 ভাগ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, ঋতু এ ও বি, তাপমাত্রা দেওয়া আছে, বৃষ্টিপাত দেওয়া আছে। তো 283 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত বি কোন ঋতু? বি কোন ঋতু? বি এর কন্ডিশন দেওয়া আছে, বি এর বলছে কোন ঋতু। বি হবে আমাদের শীত, কারণ হচ্ছে তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং বৃষ্টিপাত হয় 10 সেন্টিমিটার। তো এখানে এটা হচ্ছে কত? শীত হবে, উত্তর হবে শীত। এবং 284 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে এ উল্লেখিত এ ঋতুতে, উদ্দীপকে এ উল্লেখিত এ কোনটা? এটা 21 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত সম্ভব হচ্ছে 51 সেন্টিমিটার। তো এখানে তোমার হচ্ছে দেখো, উদ্দীপকের উল্লেখিত এ ঋতুতে কালবৈশাখী ঝড় হয়, উত্তর পূর্ব মৌসুমে বায়ু প্রবাহিত হয়, সূর্য লম্বভাবে কিরণ দেয়। উত্তর হবে 1 এবং 3 খ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ভূগোল ক্লাস। 284টা এমসিকিউ সলভ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ এই ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। তোমরা যদি এই ক্লাসটা দেখে 284টা এমসিকিউ ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো, সম্পূর্ণ শিখে যেতে পারো, ইনশাআল্লাহ 284টার ভিতরে তুমি 30-এর ভিতরে 30 পাবা, 30টা কমন পাবা, হুবহু কমন পাবা আশা করি। তো সকলেই পুনরায় আবার ক্লাসটা দেখে বারবার রিভাইজ করে যাও। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এর পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই জ্ঞানমূলক প্রশ্ন আপলোড হবে, ক্লাস আপলোড হবে, সবাইকে দেখবা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।